নমস্কার, নিউজ 18 বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। মার্টিন লুথার কিং একবার বলেছিলেন, স্বপ্ন পূরণের জন্য সিঁড়ির প্রত্যেকটা ধাপ জানা জরুরি নয়, প্রথম ধাপটাকে চেনা জরুরি। আর এমনই এক স্বপ্ন পূরণের গল্প আজকে আমরা স্টুডিওয়ে আলোচনা করব। বাঁকুড়ার একেবারে প্রান্তিক অঞ্চলে চিকিৎসা পরিকাঠামোকে সঠিকভাবে পৌঁছে দিয়েছেন মেডিকেয়ার জেনারেল হসপিটাল। তাদের পক্ষ থেকে কর্ণধার সৈয়দ আশরাফ হোসেন আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। নমস্কার। নিউজ 18 বাংলার সমস্ত কর্মকর্তা এবং সমস্ত দর্শককে মেডিকেয়ার জেনারেল হাসপাতাল কতুলপুর বাঁকুড়ার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা। আপনাকেও বিশেষভাবে অভিনন্দন জানাতেই হয়, কারণ ইতিমধ্যেই আপনারা নিউজ 18 বাংলার যে লিডারশিপ কনক্লেভ হয়েছিল তাতে সম্মানিত হয়েছেন। এই যে পুরস্কার প্রাপ্তি, সেটা পেয়ে কেমন লাগছে আপনাদের? দেখুন, যে কোনো পুরস্কার সবার জন্য একটা সম্মানের, গৌরবের। আমরা এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত এবং আমার সমস্ত মেডিকেয়ার পরিবার খুবই আনন্দিত, গর্বিত। এবং মেডিকেয়ার হাসপাতালের পক্ষ থেকে নিউজ 18 বাংলার পরিবারকে আমাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এ ধরনের অ্যাওয়ার্ড পেলে আমরা আশা করি ভবিষ্যতে আরও নিজেদেরকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারব। একেবারেই প্রথমেই যে এই ভালো লাগার রেশ নিয়েই বলি যে আপনারা বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চলের কথা ভেবেছিলেন, সেই ভাবনাটার শুরুটা কিভাবে হয়েছিল? বেসিক্যালি আমি যখন 2001 সালে প্রথম এই প্রফেশনে আসি, একটি ডায়াগনস্টিক সেন্টার দিয়ে শুরু করি আমার জীবন। তো সেই সূত্রে প্রত্যেকটা ফ্যামিলির সাথে আমার ডোর টু ডোর, মানে আমি গেছি, বাড়িতে ব্লাড কালেকশন করেছি। করতে গিয়ে দেখেছি তারা প্রচুর সমস্যার মধ্যে আছে। ধরুন কারো ক্যান্সার হয়েছে, ক্যান্সারের কেমো নিতে হবে, সেই জন্য তাকে কলকাতায় যেতে হবে বা ভেলোর যেতে হবে, ব্যাঙ্গালোর যেতে হবে। সেই জন্য সে আমাকে ডেকে তার ব্লাডটা টেস্ট করাতে দিতেন। তো প্রচুর ব্যয়বহুল একটা ব্যাপার স্যাপার ছিল। চিকিৎসা করাতে গিয়ে বাড়িতে যা কিছু থাকতো, গরু, ছাগল, সেসব বিক্রি করতে হয়েছে। বহু মানুষকে তার পুঁজি যেটুকু ছিল সেসব নষ্ট করতে হয়েছে। জমি জমা, গ্রামের মানুষের জমি বিশেষ করে থাকে, জমি বিক্রি করতে হয়েছে। এভাবে মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি যে চিকিৎসা ব্যবস্থা যদি আমি গ্রামের দিকে একটু উন্নতি করতে পারি, মানুষের কিছুটা হলেও উপকার হবে। এই থেকে আমার শুরু। এবং ভবিষ্যতে চিন্তাভাবনা ছিল যে আমি একটি সুপার স্পেশালিটি হাসপাতাল কতুলপুরের মতো একটি গ্রামের গরিব মানুষদের জন্য বানাবো। সেই ইচ্ছা থেকেই আজকে আমার এই হাসপাতাল। এই যে আপনার ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলা, মানে একটা প্যাথোলজিক্যাল ল্যাব থেকে এত বড় একটা পরিকাঠামো, স্বাস্থ্য ব্যবস্থা গ্রামের মানুষদের পৌঁছে দেওয়ার জন্য আপনি তৈরি করেছেন, একার কাঁধে কতটা দায়িত্ব নিতে হয়েছিল? প্রচুর দায়িত্ব, প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছি। বিশেষ করে ধরুন এই যে প্রজেক্টটা করতে গিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক রকম আঘাত পেয়েছি। বিশেষ করে যারা ফিনান্সিয়াল যে ব্যাঙ্কগুলো লোন স্যাংশন করে আমাকে লাস্ট পর্যন্ত লোন ক্যান্সেল করেছে। তাদের কাছে মনে হয়েছে যে এই গ্রামের মতো জায়গায় এত বড় একটা হাসপাতাল, আমরা যদি 4-5 কোটি টাকা লোন দিয়ে ফেলি, এই লোনটা হয়তো রিকভারি হবে না, অনাদায়ী হয়ে যাবে। এরকমভাবে 2-3টে ব্যাংক থেকে আমি লোন পেতে গিয়ে, মানে সব কিছু রেডি হয়েও লাস্টে আলটিমেট লোন স্যাংশন হয়নি। তারপর আমার বন্ধু বান্ধব, ডাক্তারবাবুরা সবাই কিছু কিছু করে সাহায্য করে এই প্রজেক্টটাকে আমি আস্তে আস্তে করে দাঁড় করিয়েছি। এখন এই মুহূর্তে আমার হাসপাতালে সিটি স্ক্যান মেশিন আছে, এমআরআই আছে, ডায়ালিসিস আছে, মডার্ন প্যাথোলজি আছে, মডুলার ওটি আছে। আমার হাসপাতালে ব্রেন সার্জারি হয়। কোনো মানুষের সকালে স্ট্রোক হলে তার বিকালের মধ্যে অপারেশন হয়ে যাবে। আমার হাসপাতালে স্পাইন সার্জারি হয়। এবং আমরা রিসেন্টলি যেটা করতে চলেছি, ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসা, উন্নত হার্টের চিকিৎসার জন্য ক্যাথ ল্যাব বলে এক ধরনের মেশিন হয়, সে মেশিন আমরা ইনস্টল করছি। আর হয়তো 15-20 দিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে। গ্রামের মানুষকে আর কলকাতায় এসে হার্ট অপারেশনের জন্য আসতে হবে না। কতুলপুরের মতো জায়গাতে হার্টের চিকিৎসা সম্পূর্ণ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে, রাজ্য সরকারের যে একটা প্রজেক্ট আছে স্বাস্থ্যসাথী, সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই আমরা প্রায় 95% চিকিৎসা ফ্রিতে দিয়ে থাকি।
এই যে আপনি বললেন যে শুরুর দিনগুলোতে অনেকেই হয়তো বিশ্বাস রাখতে পারেননি বা আস্থা দেখাননি, তারপরেও আপনি একটু একটু করে লড়াই করেছেন। তার মানে তো এই চড়াই উতরাইটা আপনাকে কঠিন চ্যালেঞ্জ ছিল এটা আমার কাছে, কঠিন চ্যালেঞ্জের ব্যাপার ছিল। আমার ইচ্ছে ছিল কিছু একটা করব, এবং প্রান্তিক মানুষদের জন্য, গ্রামের মানুষদের জন্য, যাদের কাছে কলকাতা শুনলেই মানে তাদের রাতের ঘুম চলে যেত। কলকাতায় গিয়ে চিকিৎসা করাতে হবে, কোথায় থাকবো, কীভাবে যাব, কী খাবো, একটা হিউজ টাকা পয়সার ব্যাপার। আমার কাছে আসে শুধু স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, আধার কার্ডটা নিয়ে, ফ্রিতে চিকিৎসা নিয়ে যাওয়ার সময় 5 দিনের ওষুধ নিয়ে বাড়ি যায়, টোটাল ক্যাশলেস। একটি পয়সাও মানুষকে পকেট থেকে খরচ করতে হয় না। এই যে আপনি বারবার করে বাঁকুড়ার মানুষদের কথা বলছেন, তাদের আমরা জানি যে বাঁকুড়ার মানুষ মানে তারা একেবারে রাঢ় অঞ্চলের মানুষ, এবং সেখানকার আবহাওয়া সবসময়ই ভীষণ প্রতিকূল থাকে, তাদেরকে জীবনের জন্য অনেকটা সংগ্রাম করতে হয়। তাদের কাছে নতুন কী কী স্বাস্থ্য পরিষেবা বা পরিকাঠামো আপনারা এনে দিতে পেরেছেন, বা আগের অবস্থাটা কেমন ছিল, তার থেকে এখন কি বদল হয়েছে? আজ থেকে 10 বছর আগে কতুলপুরে নর্মাল ডেলিভারি ছাড়া কিছু হতো না। সব থেকে বড় অপারেশন যেটা হতো আমাদের কতুলপুর গ্রামীণ হাসপাতালে, সেটার নাম লাইগেশন। সেই জায়গা থেকে আজকে আমি 24 ঘন্টা যে কোনো মহিলার সিজারিয়ান সেকশনের দরকার হলে আমরা ওখানে করি। 24 ঘন্টা ব্রেন সার্জারির ব্যবস্থা আছে, 24 ঘন্টা অর্থোপেডিক ইনহাউস সার্জন আছে আমার। আপনার ছেলের যদি এখন হাত ভাঙে, 1 ঘন্টার মধ্যে তার প্লাস্টার বা অপারেশন যা লাগবে, হাড়ের যাবতীয় চিকিৎসা। ডায়ালিসিস আছে, 5খানা ডায়ালিসিস মেশিন আছে, একসাথে 5টা পেশেন্ট আমার ওখানে ডায়ালিসিস নিতে পারে। রোজ 4টে শিফট চলে, মানে ডেলি 20টা পেশেন্ট আমার ওখানে ডায়ালিসিস নেয়। আচ্ছা, রাত্রি 12টার সময় কোনো পেশেন্টের ব্রেন স্ট্রোক হলো, অজ্ঞান হয়ে গেল, পড়ে গেল, রোড অ্যাক্সিডেন্ট হলো, তার সিটি স্ক্যানের ব্যবস্থা আছে 24 ঘন্টা। গতকালকেই রাত্রি 2টোর সময় আমি একটা পেশেন্টের সিটি স্ক্যান করেছি, যাই হোক নর্মাল ছিল, পেশেন্ট আমার হসপিটালে অ্যাডমিট আছে। এমআরআই। আচ্ছা, কেমোথেরাপি, যেটা ক্যান্সার এখন পৃথিবীর সর্বত্র ছড়িয়ে গেছে, প্রত্যেকটা ফ্যামিলিতে দেখা যাবে খোঁজ নিলে একটা করে ক্যান্সার পেশেন্ট আছে। তাদের যে কেমোথেরাপি আমার হাসপাতালে রেগুলার হয়। এবং আমাদের যেটা ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা পাশে আরও কিছুটা জায়গা নিতে পেরেছি, ওখানে একটি অত্যন্ত উন্নত মানের ক্যান্সারের সেট আপ করবো, এবং ওপেন বাইপাস সার্জারি, যেগুলো হার্টের, বেলুন সার্জারি, ওপেন হার্ট সার্জারি। এখন আমরা শুধু আছি ক্যাথ ল্যাবের ওপরে, মানে কার্ডিওলজিতে অ্যাঞ্জিওগ্রাফি আর অ্যাঞ্জিওপ্লাস্টি বলে যেটা হয়। অ্যাঞ্জিওগ্রাফি হচ্ছে হার্টে আপনার কতটা ব্লক আছে সেটা দেখার জন্য, ব্লক থাকলে সেই ব্লকটার ভেতরে স্টেন্ট দিতে হয়। এটা পর্যন্ত এখন পর্যন্ত আমরা যেতে পেরেছি। আগামী 1-2 বছরের মধ্যে প্ল্যান আছে আমরা পাশে আরেকটি নতুন বিল্ডিং করে সেখানে উন্নত মানের রেডিয়েশন, ক্যান্সারের যে রেডিয়েশন আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজে একমাত্র আছে জেলাতে, আর পাশের জেলা বর্ধমান মেডিকেল কলেজে আছে। কোনো প্রাইভেট হাসপাতালে বাঁকুড়া বা 2-3টে জেলার মধ্যে রেডিয়েশনের ব্যবস্থা নেই। আমরা রেডিয়েশনের দিকে আগানোর চিন্তা ভাবনা করছি। আপনাদের এখনকার যে হাসপাতালটা আছে সেটা তো সম্ভবত 110 বেড শয্যা বিশিষ্ট। তো পরবর্তী যে পরিকল্পনা আছে নতুন বিল্ডিংয়ের, সেটা কতটা জায়গা জুড়ে বা কতগুলো বেড? আরও আমরা 150টা বেড এর সাথে অ্যাড করব। তার সাথে অ্যাডভান্স রেডিওথেরাপি, কেমোথেরাপি তো থাকবেই, আর হার্ট সার্জারি, ওপেন বাইপাস, এগুলো আমরা শুরু করতে চাইছি। আপনাদের ওখানে যে সমস্ত ডাক্তাররা রয়েছেন বা আপনাদের যারা কর্মচারীরা রয়েছেন, নার্সিং স্টাফরা রয়েছেন, তাদের থেকে কতটা সহযোগিতা পান? না দেখুন, ডাক্তারবাবু আর স্টাফেদের সহযোগিতা ছাড়া কখনো কোনো প্রতিষ্ঠান এস্টাবলিশড হতে পারে না। সে আপনার মেডিকেল ফিল্ড হোক, আপনার যে কোনো ফিল্ডেই স্টাফেদের সহযোগিতা সবসময় পাই। ডাক্তারবাবুরা অত্যন্ত ভালো এবং সবাই প্রচুর পরিশ্রম করেন। প্রতিষ্ঠানটাকে তারা নিজেদের সন্তানের মতোই দেখেন। সবার সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে চলেছি। কতজন মানুষ এই মুহূর্তে যুক্ত আছেন? এই মুহূর্তে আমার হাসপাতালে ডাইরেক্টলি এমপ্লয়ি হচ্ছে 150 জন, আর ডক্টর আছেন স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট মিলে 60। যেটা আপনি বললেন যে রাত 2টোর সময়ও যদি কিছু হয় বা 24 ঘন্টা আপনাদের পরিষেবা থাকে, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা, সেক্ষেত্রে কি অ্যাম্বুলেন্স পরিষেবাও আপনাদের হাসপাতাল থেকে পাওয়া যায়? হাসপাতালে ইনহাউস 2খানা অ্যাম্বুলেন্স আছে। এবং গ্রামের ধরুন এমন অনেক জায়গা থাকে যে জায়গাগুলোয় হয়তো আমাদের পরিবহন ব্যবস্থা ততটা সচল নয়, তো সেক্ষেত্রে খবর পাওয়া বা পৌঁছে যাওয়া
বা ধরুন কোনো কারণে দরকার হলো যে ডাক্তারবাবুকেই সেখানে পৌঁছাতে হবে, রোগী আসতে পারছেন না কোনো কারণে, সেই ধরনের ব্যবস্থা কি করা সম্ভব হয়েছে না, এখনো এই পর্যন্ত? মুহূর্তে আমরা হোম সার্ভিসটা দিতে পারছি না, ভবিষ্যতে চিন্তাভাবনা আছে। কারণ প্রত্যন্ত গ্রাম তো, এখানে ডাক্তারের একটু ক্রাইসিস আছে। মানে ডাক্তার যদি ধরুন আগামী যেভাবে গভর্নমেন্ট এখন মেডিকেল কলেজের সংখ্যা বেড়েছে, ডাক্তারের সিট বেড়েছে, আগামী 2-4 বছর বাদে গ্রামে হয়তো অনেক ডাক্তার অ্যাভেলেবেল হবে, তখন সেই মুহূর্তে আমরা হোম সার্ভিস দিতে পারবো। এই মুহূর্তে আমরা হোম সার্ভিস দিতে পারি না, অ্যাম্বুলেন্স সার্ভিসটা দিই। সরকারের থেকে আগামী দিনে কি কি সহযোগিতা আশা করেন? সরকার আমাদের সাথে আছে, সহযোগিতা 100%ই পাই। সরকারি স্কিম স্বাস্থ্যসাথী, সেটা আমরা সফলভাবে রূপ দিই। তবে স্বাস্থ্যসাথীরও কিছু কিছু গেট কিপিং কয়েকটা হয়ে আছে, যেমন হার্নিয়া অপারেশন, ফিস্টুলা, রিসেন্টলি আবার একটা হয়েছে হিস্টেক্টমি, মেয়েদের জরায়ুর অপারেশন। এটার একটা এজ লিমিট হয়ে গেছে 50 বছর। 50 বছরের নিচে এই সার্জারিগুলো আমরা করতে পারছি না, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন রাখবো। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, তার নাম হচ্ছে অল বেঙ্গল প্রাইভেট হসপিটাল নার্সিং হোম ওনার্স অ্যাসোসিয়েশন। আমি রাজ্যের সাধারণ সম্পাদক। আমরা সরকারের কাছে আবেদন রাখবো, মুখ্যমন্ত্রীর সাথে একটা মিট করার আমরা টাইম নিচ্ছি। গ্রামের মানুষকে যাতে স্বাস্থ্যসাথী স্কিমটা আরও একটু ওপেনলি দেওয়া যায়, যে এই স্কিমগুলো বন্ধ হয়ে গেছে, কিছু কিছু জিনিস বন্ধ হয়ে আছে, গেট কিপিং, সেটা কিছু কিছু আমাদেরই হাসপাতালরা অনেক সময় অসাধু কিছু হাসপাতাল সমস্যা করেই এগুলো বন্ধ হয়েছে। সরকার অ্যাকচুয়ালি ওপেন মাইন্ডেড, সরকার চাই গ্রামের প্রান্তিক মানুষরা সুবিধা পাক। কিছু কিছু কারণে এগুলো বন্ধ হয়ে আছে, সেগুলো ওপেন করার জন্য সরকারের কাছে আমরা দাবি রাখবো রিসেন্টলি। আর এই যে বললেন বিভিন্ন জটিল অস্ত্রোপচার আপনাদের হাসপাতালে হচ্ছে, তো সেইগুলো তো বেশ ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি, সেইগুলোকে কিভাবে সাপোর্ট দিচ্ছেন? মেন্টাল সাপোর্ট হোক বা অনেক ক্ষেত্রেই মানে অর্থনৈতিক কারণে তারা পিছিয়ে যান, ভয় পান, তো সেই জায়গাগুলো আপনারা কিভাবে মেকওভার করেন? দেখুন, আমরা যেহেতু গ্রামের দিকে হাসপাতাল, আমাদের এস্টাবলিশমেন্ট খরচ, রেকারিং খরচ শহরের তুলনায় অনেকটা কম, প্রায় 50% কম। মানে কলকাতার যে কোনো কর্পোরেট হাসপাতালে স্টাফের যা স্যালারি স্ট্রাকচার, তো আমরা গ্রামের হাসপাতাল হিসাবে স্যালারি স্ট্রাকচার অনেকটা কম। সেটা আমাদের একটা খরচের ব্যাপারটা যেহেতু কম, আমরা পেশেন্টকে ওই জায়গাটায় অনেকটা রিলিফ দিতে পারি। আর স্বাস্থ্যসাথী স্কিম যেহেতু আছে, স্বাস্থ্যসাথী মোটামুটি একটা এভারেজ প্যাকেজ দেয়, যেটাতে মোটামুটি চিকিৎসা আমাদের হয়ে যায়, খুব একটা এক্সট্রা টাকা পয়সা মানুষকে না, দিতে হয় সেটা না। কি মানে ব্রেনের যদি কারোর জটিল অস্ত্রোপচার থাকে বা স্পাইনের কোনো চিকিৎসা থাকে, সেক্ষেত্রেও কি আপনারা এই স্বাস্থ্যসাথী সুবিধাটা পাচ্ছেন নাকি? স্বাস্থ্যসাথীতেই হয়ে যায় পুরোটা। আচ্ছা, তাছাড়াও আরও কিছু মেডিক্লেম আছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আছে, ইএসআইসি আছে, প্রাইভেট মেডিক্লেম যেগুলো আছে, সবই আমাদের হাসপাতালে ক্যাশলেস হয়। মানে একেবারে গ্রামীণ যারা মজদুর খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা গ্রামীণ হাসপাতালের সুবিধাও পাচ্ছেন, কিন্তু একটা মাল্টি স্পেশালিটি হসপিটালের সুবিধাও আপনাদের সঙ্গে থেকে পাচ্ছেন। তো আর কোন কোন ক্ষেত্রে এই সফলতাকে বজায় রাখার চেষ্টা চলছে আগামী দিনে? মেনলি এখন ক্যান্সার নিয়েই আমরা ভাবছি, ক্যান্সার আর কার্ডিওলজি, এই দুটোই গ্রামের মানুষের কাছে খুবই সমস্যা। দেখুন, জ্বর সর্দি, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, হাইড্রোসিল, এই চিকিৎসা করার প্রচুর হাসপাতাল আছে। এখন মোটামুটি পশ্চিমবাংলায় প্রায় 3,500 ছোটো বড়ো হাসপাতাল আমাদের। আমরা যেটা করতে চাইছি, জেলাতে অন্তত প্রত্যেকটি জেলাতে 1 থেকে 2টো হার্টের ক্যাথ ল্যাব, কার্ডিওলজি সেট আপ, জেলার পেশেন্ট যেন জেলায় থাকে, জেলা থেকে কাউকে যেন শহরে বা ভেলোর, চেন্নাই, ব্যাঙ্গালোর যেতে না হয়, সেটা করছি। আমাদের প্ল্যান আছে আগামী 26 সালের মধ্যে প্রত্যেকটি জেলায় 1 থেকে 2টি মাল্টি স্পেশালিটি হাসপাতাল আমরা বানাবো ভায়া সংগঠন। কোনো জেলায় দেখা যাবে 50টা হাসপাতাল আছে, 20টা, 30টা, 40টা করে বেড। আমরা ওখান থেকে 5 জন, 10 জন, 20 জন মিলে একটা করে মাল্টি স্পেশালিটি হাসপাতাল বানানোর প্ল্যান করছি। জেলার পেশেন্ট জেলায় থাকবে, রাজ্যের পেশেন্ট রাজ্যে থাকবে। এই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান। 2026 আমাদের টার্গেট। যেটা আপনি বলছিলেন যে প্রত্যেক জেলায় একটা বানানোর পরিকল্পনা রয়েছে, তো আপনারা এই মুহূর্তে বাঁকুড়া জেলার বা
বাসিন্দাদের নিয়ে বা আশেপাশের যারা রয়েছেন তাদেরকে নিয়েই কাজ করছেন, কিন্তু পরবর্তী সময় অন্য কোনো জেলায় আপনাদের এই সংগঠনকে নিয়ে যাওয়া বা এই হাসপাতাল নিয়ে আরও অন্যান্য চিন্তাভাবনা কিছু রয়েছে? আমাদের প্রত্যেকটি জেলায় সংগঠন খুব অ্যাক্টিভ, মানে জেলার 80-90% হাসপাতাল মালিকরা আমাদের সংগঠনের মেম্বার। আলোচনা হচ্ছে রিসেন্টলি 2 তারিখ মে মাসের আমাদের সাউথ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারে জেলা সম্মেলন আছে, ওখানে সম্ভবত একটি হাসপাতাল আমরা মাল্টি স্পেশালিটি টাইপের করব, তার ঘোষণা হবে। প্রত্যেকটি জেলাতেই আমরা অ্যাক্টিভ এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে প্রত্যেকটি জেলার পেশেন্ট জেলায় থাকবে, গ্রামের মানুষ গ্রামেই চিকিৎসা পাবে, শহরে যাওয়ার কোনো দরকার নেই। শহরের চিকিৎসা মানেই প্রচুর ব্যয়বহুল, মানে যে চিকিৎসাটা আমি গ্রামে ধরুন 50,000 টাকায় দিতে পারবো, সেটাই কলকাতায় কোনো কর্পোরেট এলে 2 লাখ টাকা খরচ। মানুষের ব্যয় কমানোটাই আমাদের মেন উদ্দেশ্য, পকেট থেকে যেন একটি টাকাও মানুষের খরচ না হয়, এটাই মেন উদ্দেশ্য। এটা তো আপনাদের একটা ভীষণ সৎ এবং ভালো উদ্দেশ্য অবশ্যই। তার পাশাপাশি যদি পরবর্তী সময় আপনাদের কি পরিকল্পনা মানে আরও আছে, ধরুন ক্যান্সার বা হার্টের কথাটা আপনি যেমন বললেন, তা এছাড়াও আরও অনেক রকম এমার্জেন্সি থাকে, সেই সিচুয়েশনগুলোকে মোকাবিলা করার জন্য কি পরিকল্পনা? এখন এমার্জেন্সি ম্যাক্সিমাম হচ্ছে ব্রেন স্ট্রোক আর কার্ডিয়াক, এই দুটোই মেন এমার্জেন্সি। তো কার্ডিওলজিতে আর আমরা নিয়ে বললাম কার্ডিওলজি নিয়ে, আর ব্রেন স্ট্রোক করতে গেলে আপনার যেটা লাগে নিউরো সার্জন। নিউরো সার্জনের সংখ্যা এই মুহূর্তে পশ্চিমবাংলায় খুবই কম। তো আমরা চেষ্টা করছি এক একটা ডাক্তারকে নিয়ে পাশাপাশি 2-3টে জেলা কভার করার জন্য। ধরুন আমার আজকে বাঁকুড়ায় একটি পেশেন্টের ব্রেন স্ট্রোক হলো, তার সার্জারি করে পাশের জেলা যাতে আমার ওই বাঁকুড়ার ডাক্তারবাবুকে নিয়ে গিয়ে অপারেশনটা করতে পারে, সেই দিকে আমরা মনোযোগ দিচ্ছি। মানে তাহলে কি হবে, 23টা জেলাতে আমার ধরুন 10টা কি 12টা ডাক্তার হলে 23টা জেলা কভার করে দিতে পারবে। একদম প্ল্যানিং আছে। শেষ দিকে আমরা চলে এসেছি আলোচনার প্রায়। আপনি যেমন সেবামূলক কাজে নিযুক্ত রয়েছেন, তার পাশাপাশি আপনি একজন সফল ব্যবসায়ী। তো কোন আদর্শ আপনাকে সব থেকে বেশি প্রভাবিত করেছে জীবনে, সেটা যদি সংক্ষেপে একটু জানান, এবং তার সঙ্গে কি সেবামূলক কাজে আপনি নিযুক্ত আছেন সেটাও যদি আমাদেরকে জানান। দেখুন, আদর্শ বলতে আমার ব্যক্তিগতভাবে রতন টাটাজিকে খুব পছন্দ, ওনার কাজকর্ম, সমাজের প্রতি অবদান, ব্যক্তিগতভাবে আমি ওনাকে পছন্দ করি। আর সমাজের কাজ করতে গেলে একটু ওপেন মাইন্ডেড হতে হবে। আপনি যদি দিনে 100 পেশেন্টের ট্রিটমেন্ট দেন, 100 পেশেন্টই আপনাকে ভালো বলবে না, 95 জন ভালো বললে জানবেন আপনি সফল। দেখা যাক, ভবিষ্যতে আরও অনেক কিছু আশা করি করতে পারবো। আপনাদের মানে আমি শুনেছি যে আপনারা রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় বিভিন্ন সেবামূলক কাজ করেছেন বা মানুষের কাছে পৌঁছে গেছেন, রক্তদান শিবির নিয়মিত করেন। রক্তদান শিবিরটা আমাদের একটা রেগুলার প্রসেস। আমার হসপিটাল সারাউন্ডিং 60-70 কিলোমিটারের মধ্যে যত রক্তদান শিবির হয়, সে স্বেচ্ছাসেবী সংগঠন হোক, কোনো ক্লাব হোক, আমরা নিজস্ব হাসপাতাল থেকেও করি, আমরা অ্যাসোসিয়েশন থেকেও করি। রক্তদান শিবির করলে তার মোটামুটি 50% যা খরচ হয়, একটা ক্যাম্প করতে গেলে ধরুন 40-50 হাজার টাকা খরচ, 50% আমি পার্টিসিপেট করি। আর বন্যা হলো কিছুদিন আগে, বন্যা যেখানে যা মানুষের সমস্যা হয়, দৈনন্দিন কাজকর্ম করতে গেলে দৈনন্দিন সমস্যার সমাধানের জন্য আমরা হাসপাতালের পরিষেবা বাদ দিয়েও মানুষের পাশে থাকার চেষ্টা করি। বস্ত্রদান, রক্তদান, বন্যা হলে একটু খাবার, একটু মুড়ি, একটু জলের বোতল মানুষের কাছে পৌঁছে দেওয়া, এগুলো সামাজিক দায়িত্ব, কর্তব্য বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং এগুলো তো সহ নাগরিক হিসাবে আমাদের একদমই কর্তব্য। তাই তো এই যে আদর্শকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছেন আপনারা, রক্তদানের পাশাপাশি পরবর্তী সময় এই ধরনের মানে ধরুন এখন অঙ্গ প্রতিস্থাপন একটা নতুন আমরা দেখতে পাচ্ছি যে খুব এমার্জেন্সি সিচুয়েশন, এবং সেখানে গ্রিন করিডোর তৈরি করে অ্যাম্বুলেন্সে করে অঙ্গ প্রতিস্থাপনের জন্য পৌঁছে দেওয়া হচ্ছে হসপিটালে। পরবর্তী সময় বাঁকুড়ার মানুষও কি এই সুবিধাগুলো পেতে পারবেন?
চেষ্টা তো ডেফিনেটলি থাকবে। অঙ্গ প্রতিস্থাপন একটা খুব বড় সাবজেক্ট, তার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার লাগে সেটা করতে এখনও 5-7 বছর 10 বছর আমাদের টাইম লাগবে। কারণ আমার নিজস্ব ডায়ালিসিস ইউনিট আছে, প্রতিদিন প্রায় আপনার 20টা করে পেশেন্টের ডায়ালিসিস হয়। তো অনেকেই বলে যে দাদা কিডনি যদি চেঞ্জ করা যায়, আমরা তাদেরকে বেটার হাসপাতালে রেফার করি। কলকাতায় রিসেন্টলি দুর্গাপুরে 1-2টো হাসপাতালে হচ্ছে। পরিকল্পনা আছে, মানুষ যদি সাথ দেয়, ভগবান যদি সাথে থাকে, একদিন হবে। নিশ্চয়ই আপনারা এই লক্ষ্যেই যে এগিয়ে যাবেন এই ধারণা আমাদেরও রয়েছে, এই বিশ্বাস আমাদেরও রয়েছে। একদম ছোট্ট করে শেষ প্রশ্ন জেনে নিতে চাইবো যে আপনি নিজে একজন সফল ব্যবসায়ী, পরবর্তী সময় পরবর্তী প্রজন্মের কেউ যদি এই চিকিৎসা পরিষেবায় যুক্ত হতে চান বা তিনি যদি স্বপ্ন দেখেন যে আগামীর জন্য আমি নিজের একটি প্রতিষ্ঠান গঠন করব, তার জন্য আপনার প্রাথমিক কী সাজেশনগুলো থাকবে? দেখুন, মেডিকেল এমার্জেন্সি মানুষের জীবনে সবথেকে বড় সমস্যা। তো আমার এই প্রফেশনে যদি কেউ আসতে চাই, আমি তাকে সমস্তভাবে গাইড করব। যদি কেউ আমি অনেকে করেওছি, ইনফ্যাক্ট এস্টাবলিশড। ধরুন কেউ ডায়াগনস্টিক সেন্টার একটা করেছে, শুধু প্যাথোলজিক্যাল ল্যাব করেছে, তার এক্সরে বা আল্ট্রাসাউন্ড করার মতো সামর্থ্য এই মুহূর্তে নেই। কারণ একটা এক্সরে মেশিন ঠিকঠাক করে নিতে গেলে 10 থেকে 12 লক্ষ টাকা দরকার। আল্ট্রাসোনোগ্রাফি মেশিন 18-20 লক্ষ টাকা মিনিমাম রেঞ্জের মেশিনের দাম। তো আমি ফিনান্সিয়াল সাপোর্টও করি যে তুমি এখন আমার থেকে নিয়ে শুরু করো, অ্যাটলিস্ট গ্রামের মানুষগুলো চিকিৎসা পাক। আস্তে আস্তে সবাই শোধ করে দেয়। তো এই লাইনে যদি কেউ আসতে চায়, এই প্রফেশনে, প্রত্যেককে আমার অন্তর থেকে আমি তাদেরকে সাপোর্ট করব, মানসিকভাবে, ফিনান্সিয়ালি। এবং আমাদের যে সংগঠন অল বেঙ্গল প্রাইভেট হসপিটাল নার্সিং হোম অ্যাসোসিয়েশন, আমাদের টার্গেটই হচ্ছে প্রত্যেকটি জেলায় নার্সিং কলেজ 2টো করে থাকবে, প্যারামেডিক্যাল কলেজ অন্তত 1-2টো হবে। প্যারামেডিক্যাল মানে হচ্ছে ধরুন আইসিইউতে কাজ করার জন্য আইসিইউ টেকনিশিয়ান লাগে, এক্সরে কাজ করার জন্য এক্সরে টেকনিশিয়ান লাগে। আচ্ছা, আপনার সিটি স্ক্যান এমআরআইয়ের জন্য সিটি স্ক্যান টেকনিশিয়ান, এমআরআই টেকনিশিয়ান লাগে। ডাক্তারবাবুরা তো সব করেন না, ডাক্তারবাবুরা প্লেট দেখে রিপোর্টিং করেন। তো এইগুলো আমরা প্রত্যেকটি জেলায় 1-2টো করে করার চেষ্টা করছি, যাতে আমার জেলার ছেলেকে বাইরের রাজ্যে গিয়ে না পড়াশোনা করতে হয়। এবং সবথেকে বড় একটা সমস্যা আমাদের জেলায় বা রাজ্যে এই মুহূর্তে আছে, ধরুন আমি একটা সিটি স্ক্যান মেশিন 2 কোটি টাকা দিয়ে কিনলাম, মেশিন চলতে চলতে কোনো কারণে খারাপ হয়ে গেল, ব্রেকডাউন হলো, তার যে টেকনিশিয়ান সেটা আসবে দিল্লি থেকে। ওয়েস্ট বেঙ্গলে সেই মেশিন সারানোর কোনো টেকনিশিয়ান নেই। সেই যে মেশিনপত্র সারানোর যে কোর্স, সেগুলো গভর্নমেন্টের সাথে আমরা কথা বলে যদি করা যায়, সেরকম একটা প্ল্যান আছে, যাতে আমার রাজ্যের ছেলে আমার রাজ্যে থাকে, আমার রাজ্যে কাজ পায়। আমার রাজ্যে যে হাসপাতাল আছে তার যে মেশিনারিজ, সেগুলো যদি এখানের ছেলেরা ঠিক করে দিতে পারে, তাহলে 7 দিন 10 দিন ওয়েট করতে হবে না আমাকে। এখন আমার যদি আজকের ডেটে সিটি স্ক্যান মেশিন ব্রেকডাউন হয়, আমি এখন কল লগ করব, সেটা যাবে দিল্লিতে, দিল্লি থেকে ইঞ্জিনিয়ার সে ট্রেনের টিকিট করবে, প্লেনের টিকিট করবে, আস্তে আস্তে 3 থেকে 4 দিন। এই যে 4 দিন পরিষেবা বন্ধ, এটাকে আমরা স্টপ করতে চাইছি। একেবারেই এই যে মহান পরিষেবা, সেখানে আমরাও প্রতি মুহূর্তে স্বপ্ন দেখি, কিন্তু যে কথাগুলো এইমাত্র স্যার বলছিলেন। এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন মেডিকেয়ার জেনারেল হসপিটালের কর্ণধার সৈয়দ আশরাফ হোসেন। অনেক ধন্যবাদ স্যার স্টুডিওতে আসার জন্য। নমস্কার। নমস্কার।